ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সূচকে মন্দাভাবের মধ্যে দিয়ে চলছে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। প্রথম আড়াই ঘন্টায় সূচক কমেছে 2 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 128 কোটি টাকা। 220টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 90টির। অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান এই পুঁজিবাজারে হাতবদল হয়েছিল 303 কোটি টাকার শেয়ার। এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের সূচকেও মন্দা অবস্থা বিরাজ করছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। ইমন, সপ্তাহের প্রথম কার্যদিবসে কোন ধরনের কোম্পানির শেয়ারের দাম কমেছে আর কারণ কি বলছেন সংশ্লিষ্টরা? হ্যাঁ আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি লেনদেনের মাঝে রয়েছি। এখন প্রথম 3 ঘন্টার লেনদেন রয়েছে হয়েছে এই পর্যন্ত। আমরা যেটি দেখছি যে সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু আপনার সূচকের যে একটি নেতিবাচক ধারা, সেই ধারাটি কিন্তু বজায় রয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার যে নেতিবাচক ধারা ছিল, সপ্তাহের প্রথম কার্যদিবস আজও সেই একই অবস্থা আমরা দেখছি। আমরা যদি একটু সূচকের দিকে দেখি, অর্থাৎ প্রধান সূচক ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স সূচক, সেটি 22 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4808 পয়েন্টে। এছাড়া যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করি, আমরা দেখছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে আজ বেশিরভাগ কোম্পানির দাম কমে গেছে এবং আমরা যে দেখছি যে এখন পর্যন্ত আমরা দাম বেড়েছে মাত্র 88টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, আর দাম কমেছে 228টি কোম্পানির শেয়ারের। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 68টি কোম্পানির ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন ভলিউমের কথা বলি, লেনদেন ভলিউম আমরা দেখছি এখন পর্যন্ত আপনার লেনদেন হয়েছে 140 কোটি টাকার শেয়ার। এই হচ্ছে ঢাকার বাজারের আজকের চিত্র। আর বৃহস্পতিবার যেটি ছিল, বৃহস্পতিবার আমরা দেখেছি যে দিন শেষে আপনার লেনদেন হয়েছে প্রায় 303 কোটি টাকা এবং বৃহস্পতিবারও আপনার ডিএসইএক্স সূচক আপনার 22 পয়েন্ট কমেছিল। তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র। যেটি বলছেন যে বিনিয়োগকারীরা আশা করছেন যে একটি স্থিতিশীল এবং একটি ভাইব্রেন্ট বাজার আশা করছেন, এবং তারা যেটি বলছেন যে যেহেতু আপনার বাজারটি আপনার একটি নেতিবাচক ধারা কিন্তু বজায় রয়েছে, এবং এই নেতিবাচক ধারার উপর কিন্তু আবারও যেহেতু সূচকের পতন হলে বাজারের উপর কিন্তু একটি বড় ধরনের চাপ পড়ছে, তো তারা আশা করছেন যে একটি স্থিতিশীল বাজার। তো বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একই সাথে পুঁজিবাজার বিশ্লেষক জনাব আহমেদ রশিদ আলী। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে আমরা দেখছি যে ধারাবাহিক দরপতন, এবং সপ্তাহের প্রথমে আজকে যে একটি দরপতনের মুখ দেখছে, ডিসেম্বর মাসে আসলে বাজারটাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, নাম্বার ওয়ান, আমরা শিডিউল ঘোষণা হবার পরে, ইলেকশনের শিডিউল ঘোষণা হবার পরে বাজারে একটা রিয়াকশন হবে, এটা সব বিনিয়োগকারীরা আশা করেছিলেন, যেটা আনফর্চুনেটলি হয় নাই। সো এখন সবাই চেয়ে আছে ইলেকশনের পরে কি সিচুয়েশন হয়, এবং ইলেকশন যত ঘনিয়ে আসবে তত বাজারটা একটা রিয়াকশন দেবে কিনা। তবে এখন ইলেকশন ঘিরে যে অরাজকতা চলছে, সেটাও একটা শঙ্কার বিষয় আছে কিন্তু। সো বিনিয়োগকারীদের নজর ওদিকেও আছে। মূল বিষয়টা হচ্ছে যে বিনিয়োগকারীদের কোনো কনফিডেন্স নাই, একেবারে জিরোর কোঠায় চলে গেছে কনফিডেন্স। এবং এইটার মূল কারণটা হচ্ছে যে আমরা আজকে 1.5 বছর ধরে কোনো ডেভেলপমেন্ট কাজ কিন্তু করি নাই। আপনি শুনে আশ্চর্য হবেন যে আজকে এই 1.5 বছর ধরে ডিএসসি 4-5টা ডেভেলপমেন্টের প্রস্তাব দিয়েছে। আনফর্চুনেটলি সেই প্রস্তাব 1.5 বছর ধরে আজকে নাড়াচাড়াও হয় নাই, কেউ খুলেও দেখেন নাই যে কি প্রস্তাব ডিএসসি নিয়ে এসছে। মিউচুয়াল ফান্ডের বিষয় আছে, ইআরএফ এর বিষয় আছে, সকল বিষয় ডেভেলপমেন্টের জন্য একটা পুঁজিবাজারের মানে কন্টিনিউয়াস একটা রিফর্ম যদি না হয়, কন্টিনিউয়াস যদি একটা বাজারে ভাইব্রেন্সি না থাকে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও আসবে না। এবং বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে যে লোকাল যে বিনিয়োগকারীরা ওনারাই উৎসাহ পাচ্ছেন না এ বাজারে আসার জন্য, তখন ওনারাও কিন্তু নিরুৎসাহিত হবেন বিদেশি বিনিয়োগকারী। সো আমার কাছে যেটা মনে হয় যে আরেকটু বিএসইসিকেও আরেকটু চিন্তাভাবনা করা উচিত। ওনাদের বিএসইসিতে যে প্রবলেমসগুলো আছে সেগুলোও রিজলভ করা উচিত ইমিডিয়েটলি, এবং পুঁজিবাজার ডেভেলপমেন্টের উপরে কাজ করতে হবে ওনাদেরকে। এটা প্রাইম অবজেক্টিভ এখন থাকতে হবে, আদারওয়াইজ পুঁজিবাজারে সেই রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো না।
আচ্ছা, এখানে একটি বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা কিন্তু প্রায় বলছেন যে যেহেতু আপনি একটি পড়তি বাজার এবং এই বাজারের উপর সূচক যখন আরও পড়ে যায়, সুতরাং বাজারের উপর কিন্তু বেশ খানিকটা চাপ বা ধাক্কা এসে পড়ে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু বাজার বিশ্লেষক আছেন, আপনারা ব্রোকারেজ মালিকরা রয়েছেন, সেক্ষেত্রে আপনারা বাজার উন্নয়নের জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? দেখেন, আমি যেটা বললাম যে 4টা অন্তত ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এসইসিতে গেছে, কিন্তু কোনো রেজাল্ট নাই। আজকে 1.5 বছর ধরে ওইটার উপরে কোনো কাজ করা হয় নাই, সেটা আমি আগেই বলেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে দেখেন, বিনিয়োগকারীরা আস্থা কোথায় পাবে? আপনার আস্থাটা তো নাই। আপনি আজকে দেখেন 8.59 পিতে বাজার আছে, বাজারটা বটম আউট হয়ে গেছে অলমোস্ট, আর নিচে যাবার কোনো স্কোপ আমি দেখছি না, তারপরেও নিচে যাচ্ছে। আমার যেটা বক্তব্য সেটা হলো যে এখন বিনিয়োগকারীরা আস্তে আস্তে ওনাদের সেভিংস দিয়ে, লোন নিয়ে নয়, সেভিংস যা আছে সেই সেভিংস দিয়ে 8টা-10টা শেয়ার কিনলেও কিনে রাখলে ইলেকশনের পরে হয়তো ভালো একটা রেজাল্ট ওনারা পাবেন। সো আমার কাছে মনে হয় ওনাদের সেভিংস দিয়ে ওনারা একটা ইনভেস্টমেন্টে আসতে পারেন, লোন নিয়ে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসিফ, আসলে যেমনটি শুনছিলাম সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে, আমি লেনদেনের মাঝামাঝি রয়েছি, আরও 1.5 ঘন্টা বাকি আছে লেনদেনের, এবং এর পরপরই আসলে বোঝা যাবে যে সপ্তাহের প্রথম কার্যদিবসে দিন শেষে সূচক কত পয়েন্টে দাঁড়ায় এবং লেনদেনের ভলিউমটি কি পরিমাণ হয়। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন, ধন্যবাদ আপনাকে।